তুমি যখন পরীক্ষার হলে বাংলা প্রশ্নপত্র পাবে তখন দেখবে আজকের এই ভিডিওতে আলোচিত প্রশ্নগুলো থেকে হুবহু প্রশ্ন কমন চলে এসেছে। তবে হ্যাঁ, সত্যি কথা বলতে ব্যাকরণের সাজেশন বলে কিন্তু কিছু হয় না। কিন্তু আজকের এই ভিডিওতে দশম শ্রেণীর সিলেবাসে যে কারক ও অকারক আছে সেখান থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য না করলেই নয়, তোমাদের ফাইনাল পরীক্ষা বলো বা ফার্স্ট সামেটিভ বলো, এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে তৈরি করে যেতেই হবে। এই প্রশ্নগুলো এক প্রকার সাজেশনও বলতে পারো। যারা এই চ্যানেলের ভিডিও নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অল করে দিও, যাতে নতুন নতুন ভিডিও এলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমরা এবার প্রশ্নোত্তরের আলোচনায় চলে যাই। প্রথম প্রশ্ন, কারক শব্দের অর্থ কী? কারক শব্দের অর্থ হলো যিনি করেন। কি বললাম? যিনি করেন। তোমরা যখন উত্তর লিখবে তখন সম্পূর্ণ বাক্যে লিখবে, ঠিক আছে? এখানে আমি সংক্ষেপে লিখে দিচ্ছি যিনি করেন। আর এর যদি প্রয়োগগত অর্থ ধরো, অর্থাৎ কারকের যেটা সংজ্ঞা, যেটা ডেফিনেশন, যে ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্যান্য পদের সম্পর্ক হলো কারণ, ঠিক আছে? সেটা হচ্ছে প্রয়োগগত অর্থ। তবে যদি এমনভাবে আসে যে কারক শব্দের অর্থ কী, তাহলে যিনি করেন এই কথাটা লিখলেই হবে যে কারক শব্দের অর্থ হলো যিনি করেন। পরের প্রশ্ন, বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়? দেখো, কারকের যে সংজ্ঞা রয়েছে তার মধ্যেই এই কথাটা লুকিয়ে আছে, যে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে উক্ত পদের বা সেই পদের সম্পর্ক দেখে কারক নির্ণয় করা হয়। এটা তোমরা লিখে নেবে যে বাংলায় ক্রিয়াপদের সঙ্গে উক্ত পদের বা সেই পদের সম্পর্ক দেখে কারক নির্ণয় করা হয়। এরপরে আমরা চলে যাচ্ছি কর্তৃকারক সম্পর্কিত প্রশ্নে। প্রথমে আছে প্রযোজক কর্তা কাকে বলে? তোমরা জানো যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে সেই কাজটি যদি করিয়ে নেয় তাহলে সেই কর্তাকে বলা হয় প্রযোজক কর্তা। এই সংজ্ঞাগুলো তোমরা লিখে নেবে, ঠিক আছে? কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে যদি সেই কাজটা করিয়ে নেন তাহলে সেই কর্তাকে বলা হবে প্রযোজক কর্তা। যেমন মা শিশুকে, খুব একটা কমন উদাহরণ, মা শিশুকে চাঁদ দেখান। দেখো, এই বাক্যে কে কাজটা করাচ্ছেন? মা কাজটা করাচ্ছেন। কাকে দিয়ে? শিশুকে দিয়ে করিয়ে নিচ্ছেন। কে কাজটা করাচ্ছেন? মা কাজটা করিয়ে নিচ্ছেন। প্রযোজক কর্তার সংজ্ঞাতে কি বলেছি? যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে যখন করিয়ে নেন তাহলে মা শিশুকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছেন, তাই তো? শিশুকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছেন, তাহলে যিনি করিয়ে নিচ্ছেন তিনি হলেন প্রযোজক কর্তা। সেই জন্য আমরা মায়ের নিচে আন্ডারলাইন করব। এরপরে আছে প্রযোজ্যকর্তা। প্রযোজ্যকর্তা কি? প্রযোজককর্তা যাকে দিয়ে কাজ করিয়ে নেন তাকে বলে প্রযোজ্যকর্তা। তাহলে আগের যে বাক্য রয়েছে প্রযোজককর্তায়, মা শিশুকে চাঁদ দেখান, এখানে মা হলেন প্রযোজককর্তা। তাহলে মা কাকে দিয়ে কাজ করিয়ে নেন? শিশুকে দিয়ে। তাহলে এখানে শিশু হচ্ছে প্রযোজ্যকর্তা। আমরা আরেকটা উদাহরণ লিখি। মাস্টারমশাই ছাত্রটিকে বাংলা পড়াচ্ছেন। মাস্টারমশাই ছাত্রটিকে বাংলা পড়াচ্ছেন। তাহলে এই বাক্যে কাকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া হচ্ছে? ছাত্রকে দিয়ে। মাস্টারমশাই ছাত্রকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছেন। তাহলে এই বাক্যে প্রযোজ্যকর্তা হলো ছাত্র, ছাত্রটিকে প্রযোজ্যকর্তা। তাহলে মাস্টারমশাই এখানে প্রযোজককর্তা আর ছাত্রটিকে প্রযোজ্যকর্তা। এখানে ছাত্র প্রযোজ্যকর্তা। তারপরে নিরপেক্ষকর্তা। নিরপেক্ষকর্তা কাকে বলে? বাক্যে সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার আলাদা আলাদা কর্তা যখন থাকে, অর্থাৎ সমাপিকা ক্রিয়ার একটা কর্তা আর অসমাপিকা ক্রিয়ার আরেকটা কর্তা, এমন থাকলে অসমাপিকা ক্রিয়াপদের কর্তাটির যেহেতু সমাপিকা ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক থাকে না, তাই অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। আমরা একটা উদাহরণ দিই, তোমরা এই সংজ্ঞাগুলো লিখে নেবে। সোমা, এই উদাহরণটা দিলে তোমাদের কাছে আরও ক্লিয়ার হবে। দেখো, সোমা এলে আমি পড়তে বলবো।
সোমা এলে আমি পড়তে বলবো। দেখো এই বাক্যে এলে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, তাই তো, আর বলবো সমাপিকা ক্রিয়া। তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিশ্চয়ই সোমা। সোমা এলে এই আসার কাজটা কে করছে? সোমা। তাই বলা হচ্ছে যে সমাপিকা ক্রিয়ার এখানে দেখো সোমা হচ্ছে অসমাপিকা ক্রিয়ার কর্তা, আর আমি পড়তে বলবো, বলবো এখানে সমাপিকা ক্রিয়া, তাহলে সমাপিকা ক্রিয়ার কর্তা কে? আমি। আমি হলো সমাপিকা ক্রিয়ার কর্তা। তাহলে নিরপেক্ষ কর্তা বিষয়টা কি? যে বাক্যের সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার যদি আলাদা আলাদা কর্তা থাকে, তাহলে অসমাপিকা ক্রিয়াপদের কর্তাটির যেহেতু সমাপিকা ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক থাকে না, অর্থাৎ এই সোমা কর্তা, এখানে অসমাপিকা ক্রিয়ার কর্তা হচ্ছে সোমা, তাহলে সোমার সঙ্গে কিন্তু এই সমাপিকা ক্রিয়া বলবো এর কিন্তু কোনো সম্পর্ক নেই। কার সম্পর্ক আছে? এলে, এই অসমাপিকা ক্রিয়ার। তাহলে সেই সমাপিকা ক্রিয়ার যদি কোনো সম্পর্ক না থাকে, তাই অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। তাহলে এখানে সোমা হলো নিরপেক্ষ কর্তা। ঠিক আছে। উক্ত কর্তা কাকে বলে? কর্তৃবাচ্যের কর্তাকে উক্ত কর্তা বলে। কি বললাম? কর্তৃবাচ্যের কর্তাকে উক্ত কর্তা বলে। যেমন তপন গল্পটি, তোমরা সংজ্ঞাগুলো লিখে নেবে। লিখেছে, তপন গল্পটি লিখেছে। এখানে দেখো এটা, এখানে যে তপন যে কর্তা, এটা হচ্ছে কর্তৃবাচ্যের কর্তা। তাহলে কর্তৃবাচ্যের কর্তাকে বলা হয় উক্ত কর্তা। ঠিক আছে, কর্তৃবাচ্যের কর্তাকে বলা হয় উক্ত কর্তা। যেহেতু এই বাক্যটা কর্তৃবাচ্যে রয়েছে, তাই কর্তৃবাচ্যের যে কর্তা অর্থাৎ তপন, তপন হলো এখানে উক্ত কর্তা। তোমরা আন্ডারলাইন করবে, এরকম বক্স আমি দিচ্ছি বোঝানোর জন্য, তোমরা শুধু আন্ডারলাইন করবে, আর সেই পদটার নিচে তোমরা আন্ডারলাইন করবে। এরপরে সমধাতুজ কর্তার উদাহরণ চাওয়া হয়েছে। প্রথমে জেনে নিই যে সমধাতুজ কর্তা কাকে বলে। যদি উদাহরণ চাই তাহলে তোমরা শুধু উদাহরণ দেবে, আর যদি কোনো সংজ্ঞা চাই যে কাকে বলে, হ্যাঁ, সেক্ষেত্রে তোমরা সংজ্ঞাও দেবে আর উদাহরণও দেবে। যদি সেক্ষেত্রে উদাহরণ না চাই তবুও তোমরা দিয়ে দেবে। এখানে সমধাতুজ কর্তার উদাহরণ দাও, তার মানে শুধু উদাহরণ দিলেই হবে। ঠিক আছে, তবুও আমি বোঝার সুবিধার্থে সংজ্ঞাটা বলে দিই যে সমধাতুজ কর্তা কাকে বলে। যে বাক্যের ক্রিয়াপদটি যে ধাতু থেকে উৎপন্ন, কর্তাটা যদি সেই একই ধাতু থেকে উৎপন্ন হয়, তাহলে সেই পদের কর্তাকে সমধাতুজ কর্তা বলে। যেমন আমি একটা উদাহরণ দিই, বিয়ে বাড়ি বাজনা বাজছে, বা বিয়ে বাড়িতে বাজনা বাজছে। একটা তে যোগ করে দিই, বিয়ে বাড়িতে বাজনা বাজছে, বিয়ে বাড়িতে বাজনা বাজছে। তাহলে দেখো এখানে বাজনা বাজছে, বাজছে হলো ক্রিয়াপদ, তাই তো, বাজছে হলো ক্রিয়াপদ, আর বাজনা, বাজনা এখানে কি? এখানে কর্তা। এখানে বাজছে যে ধাতু থেকে এসেছে, বাজনাও সেই একই ধাতু থেকে এসেছে। ঠিক আছে, এই দুটো পদ কোন ধাতু থেকে এসেছে? বাজ ধাতু থেকে। কোন ধাতু থেকে? বাজ ধাতু থেকে। এই বাজছে ক্রিয়াপদও বাজ ধাতু থেকে এসেছে, আর বাজনাও বাজ ধাতু থেকে এসেছে। তাহলে এই কর্তাকে বলা হবে, অর্থাৎ বাজনাকে বলা হবে সমধাতুজ কর্তা। তোমরা বাজনাতে আন্ডারলাইন করবে। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই। ব্যতিহার কর্তার উদাহরণ দাও। ব্যতিহার কর্তা কাকে বলে আগে একটু জেনে নিই। বাক্যে একটি ক্রিয়াপদের দুটি কর্তার মধ্যে, অর্থাৎ একটি ক্রিয়াপদ আছে তার দুটো কর্তা, তাদের মধ্যে লড়াই, বিবাদ, প্রতিযোগিতা ইত্যাদি যদি পারস্পরিক ক্রিয়া বিনিময় বোঝায়, তাহলে সেই কর্তা দুটিকেই ব্যতিহার কর্তা বলে। যেমন যেমন একটা উদাহরণ দিই, রাম রাবণে যুদ্ধ হয়েছে। দেখো এখানে রাম রাবণে যুদ্ধ হয়েছে, এখানে দেখো রাম একটা কর্তা আর রাবণে একটা কর্তা, দুজন মিলে তো যুদ্ধ করছে, তাই তো, দুজন মিলে যুদ্ধ হয়েছে। তাহলে ক্রিয়াপদ তো একটাই, যে হয়েছে, এটা তো ক্রিয়াপদ, তাই তো। তাহলে হয়েছে ক্রিয়াপদের দুটো কর্তা, এক রাম আর দুই রাবণ, তাই তো, দুটো কর্তা।
তাই বলা হচ্ছে যে একই ক্রিয়ার দুটো কর্তার মধ্যে যদি লড়াই, বিবাদ, প্রতিযোগিতা ইত্যাদি যদি পারস্পরিক ক্রিয়া বিনিময় হয়, এই ধরনের যদি কাজ হয়, যে লড়াই করছে, প্রতিযোগিতা করছে, হ্যাঁ, যুদ্ধ করছে, এমন যদি হয়, তাহলে সেই দুটি কর্তাকেই বলা হবে ব্যতিহার কর্তা। এখানে রামও ব্যতিহার কর্তা আর রাবণও ব্যতিহার কর্তা। ঠিক আছে, দুটো কর্তা এখানে ব্যতিহার কর্তা। বোঝা গেল? বেশ, এরপরে আমরা চলে যাই মুখ্য কর্মের উদাহরণে। প্রথমে জানি যে মুখ্য কর্ম কাকে বলে, অর্থাৎ বাক্যের যে কর্মটি উত্তর আমরা কি দিয়ে পাবো, তাই তো, অর্থাৎ বস্তু বোঝাবে। বাক্যে যদি দুটো কর্ম থাকে তার মধ্যে যে কর্ম দ্বারা বস্তু বোঝাবে। যেমন আমি উদাহরণ দিই, নরেন শ্যামলকে বইটি দিল। নরেন শ্যামলকে বইটি দিল। এখানে নরেন শ্যামলকে কি দিল? বইটি দিল। এখানে বই হলো মুখ্য কর্ম। আবার পরের কোশ্চেনে দেখো দেওয়া আছে যে গৌণ কর্মের উদাহরণ দাও। গৌণ কর্ম কি? বাক্যে দুটো কর্ম আছে, সেই দুটো কর্মের মধ্যে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসবে, অর্থাৎ এখানে ব্যক্তিকে বোঝাবে। যেমন আমি একটা উদাহরণ দিই, মাস্টারমশাই অমলকে কলমটি দিলেন। তাহলে মাস্টারমশাই কাকে কলমটি দিলেন? অমলকে দিলেন। এই কাকে দিয়ে যখন প্রশ্ন করছি তাতে যে উত্তর আসছে সেটা হয়ে যাচ্ছে গৌণ কর্ম, যখন কাকে দিয়ে প্রশ্ন করছি। আর যখন কি দিয়ে প্রশ্ন করছি, কি দিয়ে যখন প্রশ্ন করছি তখন মুখ্য কর্ম হয়ে যাচ্ছে। যেমন নরেন শ্যামলকে কি দিলেন, কি দিল? বইটি দিল। আর মাস্টারমশাই কাকে কলমটি দিলেন? অমলকে কমলটি দিলেন। এই বাক্যে আবার এই কলম কিন্তু মুখ্য কর্ম হয়ে যাবে, তাই তো। মাস্টারমশাই অমলকে কি দিলেন? কলম দিলেন। তখন আবার কলম হয়ে যাবে মুখ্য কর্ম। এরপরে আমরা চলে যাই কর্মের বিপসা। দেখো প্রশ্ন আছে যে কর্মের বিপসা বলতে কি বোঝো, উদাহরণ দাও। বিপসা শব্দের অর্থ কি? বিপসা শব্দের অর্থ হলো পুনরাবৃত্তি, অর্থাৎ বারবার একই কথা বলা হবে। ঠিক আছে, পুনরাবৃত্তি। তাহলে বাক্যে একই কর্মের বারবার যদি উল্লেখ থাকে তাকে বলা হবে কর্মের বিপসা। কি বললাম? বাক্যে একই কর্মের বারবার যদি উল্লেখ থাকে তাকে বলা হবে কর্মের বিপসা। যেমন উদাহরণ দিই, ছেলেটি সব সময় টাকা টাকা করে। তাহলে এখানে কি করে? টাকা টাকা করে। তাহলে দেখো একই কর্মের বারবার উল্লেখ এখানে হচ্ছে। কি করে? টাকা টাকা করে। তাহলে এই টাকা আর এই টাকা, এই দুটো টাকাই কি হলো? কর্মের বিপসা। এরপরে করণ কারকের ক্ষেত্রে আমরা দেখি যে হেতুময় করণের উদাহরণ চাওয়া হয়েছে। হেতু শব্দের অর্থ হলো কারণ। ঠিক আছে, আর হেতুময় করণ কি? কোনো হেতু বা কারণ বোঝাতে যে করণ হয় তাকে বলা হয় হেতুময় করণ। যেমন দুঃখে মন ভারাক্রান্ত হলো। দেখো, দুঃখে মন ভারাক্রান্ত হলো। তাহলে মনটা ভারাক্রান্ত হয়েছে কি জন্যে, কি কারণে? দুঃখের জন্য, তাই তো। অর্থাৎ দুঃখের দ্বারা মনটা ভারাক্রান্ত হয়েছে। কারণ একটা আছে, মন ভারাক্রান্ত হওয়ার একটা কারণ হলো দুঃখ, তাই তো। অর্থাৎ দুঃখের দ্বারাই মনটা ভারাক্রান্ত হয়েছে, সেই জন্য এটা করণ কারক। হ্যাঁ, দুঃখের দ্বারা বোঝাচ্ছে দুঃখের দ্বারাই মনটা ভারাক্রান্ত হয়েছে, অর্থাৎ এর একটা কারণ আছে মন ভারাক্রান্ত হওয়ার। কারণটা কি? দুঃখ। সেই জন্যে একটা হেতু বা কারণ থাকবে। এর পরের উদাহরণে আমরা চলে যাই করণের বিপসার উদাহরণ। এখানে বলা আছে করণের বিপসার উদাহরণ। বিপসা সম্পর্কে আগেই বললাম, যেখানে কর্মকারক বলা হলো কর্মের বিপসা, সেই একই রকম কিন্তু এখানে করণের ক্ষেত্রে হবে। যেমন ফুলে 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 গাছ ভরে উঠল। দেখো, ফুলে ফুলে গাছ ভরে উঠলো, অর্থাৎ ফুলের দ্বারা গাছ ভরে উঠলো, তাই তো।
একটা ফুল নয়, কিন্তু ফুলে ফুলে যখন আমরা বলছি তখন এটাকে বহুবচন বোঝাচ্ছে, তাই তো, অনেক ফুলে। তাহলে ফুলের দ্বারাই গাছ ভরে উঠলো, তাহলে কারো দ্বারা বোঝাচ্ছে, তার মানে এটা করণ হবে। আর একই পদ দেখো দুবার ব্যবহার হয়েছে, তাই তো, একই পদ দেখো দুবার ব্যবহার হয়েছে, তাই এটা হয়ে গেল করণের বিপসা। তোমাদের এই দুটোতেই আন্ডারলাইন করতে হবে। অনুসর্গ যোগে করণ কারকের উদাহরণ দাও, খুব সহজ, অর্থাৎ দ্বারা, দিয়া, হ্যাঁ, এগুলো থাকবে। দেখো আমি একটা উদাহরণ দিই, সে কলম দিয়ে লিখছে, অর্থাৎ সে কলমের দ্বারা লিখছে, তাই তো। দেখো কলম দিয়ে লিখছে, তাহলে কলমের দ্বারা লিখছে, তাহলে কলম হলো এখানে করণ কারক। আর এখানে এর পরে দেখো দিয়ে একটা অনুসর্গ আছে, তাই তো, দিয়ে দেখো এখানে অনুসর্গ, অর্থাৎ এই করণের একটা অনুসর্গ আছে দিয়ে। সেই জন্যে আমাদের প্রশ্নে আছে যে অনুসর্গ যোগে করণ কারকের উদাহরণ দাও। আমরা এখানে কলম হলো সেই অনুসর্গ যোগে করণ কারকের উদাহরণ, তার কারণ কলমের পরে দেখো দিয়ে অনুসর্গ আছে। এরপরে আমরা চলে যাই নিমিত্ত কারক কাকে বলে। তোমরা জানো সবাই, তবু আমি আরেকবার বলছি যে যখন কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর নিমিত্ত বা জন্য কোনো কাজ সম্পন্ন করা হয় তাকে নিমিত্ত কারক বলে, অর্থাৎ কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর জন্য কোনো কাজ সম্পন্ন করা হয়, তাই তো। আমি একটা উদাহরণ দিই, এখানে দেখো উদাহরণ কিন্তু চাওয়া হয়নি, এখানে দেখো উদাহরণ চাইনি, তবুও এই ধরনের সংজ্ঞা যখন আসবে, উদাহরণ যদি নাও চাওয়া হয় তোমরা অবশ্যই উদাহরণ দিয়ে দেবে, ঠিক আছে। আমি একটা উদাহরণ লিখি, সকলের তরে সকলে আমরা। দেখো এই বাক্যে কার জন্য আমরা, তরে মানে জন্যে, সকলের তরে অর্থাৎ প্রত্যেকের জন্যে আমরা প্রত্যেকে, তাহলে এখানে সকলের হলো নিমিত্ত কারক, নিমিত্ত কারক, সকলে হলো নিমিত্ত কারক, ঠিক আছে। পরের প্রশ্নে আমরা চলে যাই অপাদান কারকে। আধারবাচক বা স্থানবাচক অপাদানের উদাহরণ দাও। আধার বা স্থানবাচক, আধার অর্থাৎ স্থান, আমরা উদাহরণ দিই একটা, হাত থেকে মোবাইলটি পড়ে গেল। দেখো এই বাক্যে কোথা থেকে পড়ে যাচ্ছে, একটা বিচ্যুতি ঘটছে, তাই তো, হাত থেকে পড়ে গেল, তাহলে হাত একটা জায়গা বোঝাচ্ছে, তাই তো, হাত থেকে পড়ে যাচ্ছে, অর্থাৎ একটা স্থান বা জায়গা বোঝাচ্ছে, তাই এটি হলো আধারবাচক বা স্থানবাচক অপাদান কারক। এরপরে আছে কালবাচক, অর্থাৎ একটা সময় বোঝাবে, যেমন দুপুর থেকে ছেলেটা পড়ছে। এই বাক্যে বলো তো সময় কোন পদ দিয়ে বোঝাচ্ছে? একদম সঠিক, দুপুর। হ্যাঁ, দুপুর একটা সময় বোঝাচ্ছে, তাই তো, সে দুপুর থেকে ছেলেটা পড়েই যাচ্ছে। আমরা জানি যে হতে থেকে বোঝালে অপাদান কারক হয়। আচ্ছা, তাহলে দেখো দুপুর থেকে ছেলেটা পড়ছে, তাহলে দুপুর এখানে একটা সময় বোঝাচ্ছে, এটা হলো কালবাচক অপাদান। এরপর দেখো অপাদান কারকের শূন্য বিভক্তির উদাহরণ দাও। আমি একটা উদাহরণ লিখছি, অপাদান কারকের শূন্য বিভক্তি, অর্থাৎ অপাদান কারক হবে কিন্তু বিভক্তি হবে শূন্য। যেমন গাড়ি স্টেশন ছাড়লো, অর্থাৎ গাড়ি স্টেশন থেকে ছাড়লো, তাই তো, এক জায়গা থেকে ছেড়ে আসছে, তাই তো, তাহলে স্টেশন থেকে ছাড়লো, হ্যাঁ, এরকম মিনিং আসছে, তার মানে থেকে যখন আসছে তাহলে এটা অপাদান কারক। হ্যাঁ, এখানে শূন্য বিভক্তি, স্টেশনে দেখো যে বিভক্তি রয়েছে সেটা হচ্ছে শূন্য বিভক্তি। এখানে কিন্তু স্টেশনের বা স্টেশন তে বা স্টেশন কে এই ধরনের কে তে এর কোনো বিভক্তি এখানে যুক্ত নেই, শুধু স্টেশন যে শব্দটা ছিল তার সঙ্গে শূন্য বিভক্তি যুক্ত হয়ে বাক্যে স্থান লাভ করেছে স্টেশন, তাই তো। তাহলে এখানে অপাদান কারকে শূন্য বিভক্তিই রয়েছে। পরের যে প্রশ্ন আছে, অনুসর্গ যোগে অপাদান কারকের উদাহরণ দেওয়া, অর্থাৎ অপাদান কারক থাকবে আর সেখানে অনুসর্গও থাকবে। যেমন একটা উদাহরণ দিই, মেঘ হতে বৃষ্টি হয়। দেখো মেঘ হতে বা মেঘ থেকে বৃষ্টি হয়, এখানে মেঘ হলো অপাদান কারক, মেঘ থেকে বৃষ্টি হয়, তাই তো, আর হতে হলো অনুসর্গ, তাই তো, হতে অনুসর্গ। দেখো আমাদের প্রশ্নে ছিল অপাদান কারক হবে আর সেটা অনুসর্গ যোগে, তাহলে মেঘ অপাদান কারক আর তারপরে দেখো একটা অনুসর্গ আছে, ঠিক আছে। এর পরের প্রশ্নে আমরা চলে যাই অধিকরণ কারকের ক্ষেত্রে, যে কালাধিকরণ, কালাধিকরণ অর্থাৎ কাল বোঝাবে,
অধিকরণ কারক যখন একটা সময় বোঝাবে অধিকরণ কারকে, যেমন একটা উদাহরণ দিই, শীতকালে দিন ছোট হয়, শীতকালে দিন ছোট হয়, তাহলে তোমরা দেখেই বুঝতে পারছো একটা কাল বোঝাচ্ছে, তাই তো, একটা সময় বোঝাচ্ছে, কোন সময়, শীতকাল। এটা হচ্ছে কালাধিকরণের উদাহরণ। আবার স্থানাধিকরণের উদাহরণ, স্থানাধিকরণ কারকের উদাহরণ, অর্থাৎ একটা স্থান বোঝাবে, একটা জায়গা বোঝাবে। আমরা জানি যে কোনো স্থান, কাল এগুলো বোঝালে কি হয়, অধিকরণ কারক হয়। তাহলে আমি একটা উদাহরণ লিখি যে গাছে আছে ফল, বা গাছে ফল আছে, ঠিক আছে, কোথায় আছে, গাছে আছে, একটা জায়গা, একটা স্থান বোঝাচ্ছে। তাহলে এই গাছে হলো স্থানাধিকরণের উদাহরণ। এবার আসি বিষয়াধিকরণের উদাহরণে, অর্থাৎ একটা যে বিষয়ে ক্রিয়াটি সম্পন্ন হয়, যে বিষয়ে ক্রিয়াটি সম্পন্ন হয়। যেমন আমি একটা উদাহরণ দিই, লোকটি ব্যাকরণে পণ্ডিত, লোকটি ব্যাকরণে পণ্ডিত, তাহলে কোন বিষয়ে পণ্ডিত, ব্যাকরণে, একটা বিষয় বোঝাচ্ছে, তাই তো, এখানে ব্যাকরণ হলো বিষয়াধিকরণের উদাহরণ। এরপরে আমরা চলে যাই অকারক। দেখো সম্বন্ধ পদ আর সম্বোধন পদ এই দুটোকে বলা হয় অকারক, তাই তো। আমাদের এবারে প্রশ্ন আছে সম্বন্ধ পদ ও সম্বোধন পদের উদাহরণ দাও। আমি প্রথমে সম্বন্ধ পদ লিখি, সম্বন্ধ পদ, সম্বন্ধ পদের উদাহরণ আমি বলি, এটি রামের কলম, এটি রামের কলম। আমরা জানি যে সম্বন্ধ পদ হলো র বা এর বিভক্তি যুক্ত হবে, কি হবে, র বা এর বিভক্তি। দেখো রাম মূল শব্দ, তার সঙ্গে এর বিভক্তি যুক্ত আছে, রাম যুক্ত এর, রামের হয়ে গেছে, তাই তো। তাই এটা হলো সম্বন্ধ পদের উদাহরণ। আর সম্বোধন পদ, একটা উদাহরণ দিই, ওহে তুমি শুনে যাও। এখানে দেখো সম্বোধন পদ হচ্ছে বাক্যে যে পদ দ্বারা কাউকে ডাকা হয়, তাই তো, ডাকা বা আহ্বান করা হয়। যেমন ওহে, এর দ্বারা কি ডাকা বা আহ্বান করা হচ্ছে, তাই তো, অর্থাৎ এটি হলো সম্বন্ধ পদ, ওহে তুমি শুনে যাও। এরপরে আসছি সম্বন্ধ পদে কোন কোন বিভক্তি যুক্ত হয়। আমি একটু আগেই বললাম সম্বন্ধ পদে র আর এর বিভক্তি যুক্ত হয়, ঠিক আছে, র আর এর বিভক্তি যুক্ত হয়। আর সম্বোধন পদে কোন বিভক্তি যুক্ত হয়, সব সময় শূন্য বিভক্তি যুক্ত হয়, ঠিক আছে, শূন্য বিভক্তি যুক্ত হবে, সব সময় শূন্য বিভক্তি যুক্ত হয়। এর পরের প্রশ্ন দেখো আছে সম্বন্ধ পদ কারক নয় কেন। আমরা জানি যে ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্যান্য পদের যদি সম্পর্ক না থাকে তাহলে সেটা কারক হয় না। তাহলে সম্বন্ধ পদ আর সম্বোধন পদ হলো অকারক। সম্বন্ধ পদ আর সম্বোধন পদের ক্ষেত্রেও ক্রিয়ার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না, সেই জন্যে এই দুটি পদকেই বলা হয় অকারক, তাই সম্বন্ধ পদ কারক নয়। একই ধরনের প্রশ্ন আসতে পারে যে সম্বোধন পদও কারক নয় কেন, সেই একই উত্তর হবে, যেহেতু সম্বন্ধ পদ বা সম্বোধন পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না, বাক্যের ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না, তাই এরা কারক নয়। পরের প্রশ্নে চলে যাই, বিভক্তি কাকে বলে। যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে, ঠিক আছে, শব্দের সঙ্গে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে তাকে বলা হয় বিভক্তি। তোমরা এই সংজ্ঞাটা লিখে নেবে। আমি উদাহরণ দিই বিভক্তির, এ, কে, তে, র, এর ইত্যাদি, ঠিক আছে, এগুলো বিভক্তির উদাহরণ। এরপর আসি তির্যক বিভক্তি কাকে বলে। যে বিভক্তি প্রত্যেকটি কারকেই থাকবে, হ্যাঁ, প্রত্যেকটি কারকেই প্রযুক্ত হতে পারে, তাকে বলা হয় তির্যক বিভক্তি। এই তির্যক বিভক্তিগুলো কি কি তোমরা লিখে নেবে এই সংজ্ঞাটা। তির্যক বিভক্তি হচ্ছে এ, তে, কে, ঠিক আছে, ইত্যাদি। এই বিভক্তিগুলো প্রত্যেকটা কারকেই প্রযুক্ত হতে পারে। এরপর প্রযুক্ত মানে প্রত্যেকটা কারকেই বসতে পারে। এরপর আসি শূন্য বিভক্তি কাকে বলে। শূন্য বিভক্তি তোমরা জানো, খুব সহজ, যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে
তাকে বলা হয় শূন্য বিভক্তি, নিজে অপ্রকাশিত থাকবে। অর্থাৎ আমরা জানি যে শব্দের সঙ্গে বিভক্তি, শব্দযুক্ত বিভক্তি সমান কি হয়, পদ তৈরি হয়। তাহলে যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে পদ তৈরি করছে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে, অর্থাৎ তাকে দেখা যায় না, যেমন খোকা ঘুমিয়ে পড়েছে। দেখো এই বাক্যে খোকা তো শব্দ ছিল, সেটা পদে পরিণত হলে খোকার সঙ্গে আর কিছু নেই। আর কিছু আছে কি এই খোকার সঙ্গে? আর কিন্তু কিছু নেই। খোকা কে বা খোকার এরকম র বা কে কোনো বিভক্তি নেই, শুধু খোকা শব্দ ছিল, সেই শব্দই এখানে বসে গেছে। কিন্তু বাক্যে বসলে তো বিভক্তিকে নিয়ে পদে পরিণত হতে হবে, তাই তো, তবেই তো বাক্যে বসবে। কিন্তু বিভক্তি অবশ্যই আছে, সেটা হচ্ছে শূন্য বিভক্তি, যাকে দেখা যাচ্ছে না। সেই খোকা শব্দ ছিল, তার সঙ্গে শূন্য বিভক্তি যুক্ত হয়েছে, যে পদ তৈরি হলো সেই পদ খোকাই থাকলো। ঠিক আছে, এরপর দেখো শব্দ বিভক্তির উদাহরণ দাও। শব্দ বিভক্তির উদাহরণ দাও। প্রথমে আমরা জানি যে শব্দ বিভক্তি কাকে বলে, যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে নাম পদে পরিণত করে। অর্থাৎ যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে নাম পদে পরিণত করে তাকেই বলা হয় শব্দ বিভক্তি। অর্থাৎ শব্দযুক্ত বিভক্তি, যে কথা বলছিলাম এখানে শব্দযুক্ত বিভক্তি, তাই তো। এখানে দেখো এ, তে, কে, রে, র, হ্যাঁ, এগুলো সবই শব্দ বিভক্তির উদাহরণ। অর্থাৎ শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয়ে শব্দকে পদে অর্থাৎ নাম পদে পরিণত করছে। এরপরে চলে যায় অনুসর্গ কাকে বলে। অনুসর্গ যে অব্যয় পদগুলো বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে বিভক্তির মতো কাজ করে তাকে বলা হয় অনুসর্গ। তোমরা এই সংজ্ঞাটা লিখে নেবে। আমি উদাহরণ দিই। দ্বারা, তোমরা সবাই জানো দ্বারা, থেকে, চে, হ্যাঁ, এগুলো সব অনুসর্গের উদাহরণ। ঠিক আছে, অর্থাৎ দ্বারা, থেকে, চে এগুলো সবই অনুসর্গের উদাহরণ। যে অব্যয় পদগুলো বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে বিভক্তির মতো কাজ করছে, তাই তো, বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে বিভক্তির মতো কাজ করছে, তাদের বলা হয় অনুসর্গ। পরের প্রশ্নে চলে যায়, অনুসর্গের অপর নাম কি? অনুসর্গের অপর নাম হচ্ছে পরসর্গ বা কর্ম প্রবচনীয় বা সম্বন্ধনীয়। ঠিক আছে, তিনটেই বলা হয়। তোমরা যে কোনো একটা লিখলেই তোমরা মার্কস পেয়ে যাবে, কিন্তু এই তিনটেই তোমরা জানো। ঠিক আছে, এই তিনটেই তোমরা জেনে রাখো যে পরসর্গ, কর্মপ্রবচনীয় আর সম্বন্ধনীয়, এই তিনটেকেই বলা হয় অনুসর্গ। অর্থাৎ এই তিনটেই অনুসর্গের বিভিন্ন নাম। অনুসর্গ কয় প্রকার ও কি কি? অনুসর্গ হচ্ছে দুই প্রকার। কি কি? শব্দজাত বা নাম অনুসর্গ, শব্দজাত বা নাম অনুসর্গ, আর দুই আরেকটা কি, হ্যাঁ, ক্রিয়াজাত বা অসমাপিকা অনুসর্গ। শব্দজাত বা নাম অনুসর্গ, আরেকটা হলো ক্রিয়াজাত বা অসমাপিকা অনুসর্গ। পরের প্রশ্নে চলে যায়, নির্দেশক কি? আমরা চলে যাই নির্দেশক কি। নির্দেশক হলো এক ধরনের ধ্বনিগুচ্ছ বা বর্ণগুচ্ছ যা শব্দের সঙ্গে যুক্ত হয়ে বচন নির্দেশ করে। তোমরা এই সংজ্ঞাটা লিখে নেবে। আবারও বলছি যে নির্দেশক হলো এক ধরনের ধ্বনিগুচ্ছ বা বর্ণগুচ্ছ যা শব্দের সঙ্গে যুক্ত হয়ে বচন নির্দেশ করে। এই নির্দেশক কোনগুলো? টি, টা, খানা, খানি, জন ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, যদি আমি একটা বাক্য লিখি যে ছেলেটি ওখানে আছে, ছেলেটি ওখানে আছে, এখানে দেখো টি দ্বারা একটি মাত্র ছেলেকেই কিন্তু বোঝানো হচ্ছে। আর যদি বলি ছেলেগুলো ওখানে আছে,
ছেলেগুলো ওখানে আছে। তাহলে গুলো দ্বারা দেখো, এই গুলোও হচ্ছে নির্দেশক, গুলো দিয়ে দেখো বহু বচন বোঝাচ্ছে, অনেকগুলো ছেলে বোঝাচ্ছে। তাই বলা হচ্ছে নির্দেশক কাকে বলে? নির্দেশক হলো এক ধরনের ধ্বনিগুচ্ছ বা বর্ণগুচ্ছ যা শব্দের সঙ্গে যুক্ত হচ্ছে। ছেলে মূল শব্দ ছিল, শব্দের সঙ্গে যুক্ত হয়ে বচন নির্দেশ করছে। এটা এক বচন না বহু বচন সেটা নির্দেশ করছে। পরের প্রশ্নে চলে যাই, নির্দেশককে পদাশ্রিত নির্দেশক বলা হয় কেন? নির্দেশককে পদাশ্রিত নির্দেশক কেন বলে? খুব সহজ, তার কারণ নির্দেশক বিশেষ্য বা বিশেষণ পদকে আশ্রয় করে থাকে। তোমরা এটা লিখে নেবে, নির্দেশক বিশেষ্য বা বিশেষণ পদকে আশ্রয় করে থাকে বলে নির্দেশককে পদাশ্রিত নির্দেশক বলে। দেখো আগের উদাহরণে আমরা কি দেখলাম, ছেলে বিশেষ্য পদ, তাকে আশ্রয় করে টি রয়েছে, তাকে আশ্রয় করে গুলো রয়েছে, তাই তো? তাই একে বলা হচ্ছে পদাশ্রিত নির্দেশক। তাই নির্দেশককে বলা হয় পদাশ্রিত নির্দেশক। পরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্ন দেখো, নির্দেশকের অপর নাম কি? নির্দেশকের অপর নাম হলো, এক্ষুনি বললাম, কি বললাম? পদাশ্রিত নির্দেশক। নির্দেশকের অপর নাম পদাশ্রিত নির্দেশক। এই প্রশ্নগুলোই তোমাদের কারক থেকে খুব গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, এই প্রশ্নগুলো তোমরা বারবার বাড়িতে প্র্যাকটিস করে যাও। আর আবারও বলছি, এখানে সংজ্ঞাগুলো তোমরা লিখে নেবে, ঠিক আছে? আমি ওপরে লিখে নিই, সংজ্ঞাগুলো লিখে দিচ্ছি আমি, দেখে নাও। সংজ্ঞাগুলো তোমরা বাড়িতে লিখে নেবে। আমি শুধু এখানে উদাহরণ দিয়ে আর সংজ্ঞাগুলো বুঝিয়ে দিলাম, ঠিক আছে? তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো এই প্রশ্নগুলো। তোমাদের ফার্স্ট সামেটিভ তথা ফাইনাল এক্সামের জন্য এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ কারক ও অকারক থেকে, ঠিক আছে? তাহলে আমরা কারক, অকারক, বিভক্তি, অনুসর্গ, নির্দেশক এই বিষয়গুলো সম্পর্কে বা এই বিষয়গুলো থেকে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে সেই বিষয়ে আজ দেখে নিলাম। এখানে একটা বিষয় কিন্তু বলা হয়নি, সেটা হচ্ছে কারক ও বিভক্তি নির্ণয়। দেখো, কারক ও বিভক্তি নির্ণয়ের কোনো সাজেশন কিন্তু হয় না, যে কোনো লাইন থেকে যে কোনো পদ তুলে প্রশ্ন হতে পারে। সেই জন্যে কারক ও বিভক্তি নির্ণয় নিয়ে এই ভিডিওতে কিছুই বলা হলো না, তবে এই চ্যানেলে এই বিষয়ে প্রচুর প্র্যাকটিস করানো হবে। কারক ও অকারক সম্পর্ক তোমরা বই থেকে বারবার পড়বে, আর সংজ্ঞা ও উদাহরণের এই প্রশ্নগুলোর উত্তর তোমরা অবশ্যই তৈরি করে নিও। আজকের এই আলোচনার পিডিএফটি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা লিংকে গিয়ে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যেও। যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অল করে দিও।